দাদা, হ্যাঁ বলো। একটা কথা বলবো ভাবছি এখন ক্লাসের টাইমে, তারপরে একটু বলি। বিষয়টা হলো যে আপনি যে পিডিএফ গুলো গ্রুপে দিচ্ছেন, এটা অনেক সময় গ্রুপ থেকে মিস হয়ে যায়, খুঁজে পাই না অনেক সময়। আহ, তো আমি একটা সিস্টেম জানি, সেটা হলো গুগল ক্লাসরুমের মাধ্যমে পিডিএফ দেওয়া যায়। আপনি যদি যদি সেরকম সিস্টেম করতে পারেন তাহলে আই থিংক বেটার হবে। ওকে, ক্লাসের পরে আমাকে তাহলে বলে দিও। আচ্ছা, ঠিক আছে। ওকে। তো অনার্স ফার্স্ট ইয়ার, আজকে তোমাদের দ্বিতীয় ফ্রি ক্লাস। আজকের ক্লাসে আমরা একটা কবিতা পড়ব। কবিতার নাম হচ্ছে ইকো। প্রতিধ্বনি। ইকো বাই ক্রিস্টিনা রোসেট্টি। ক্রিস্টিনা রোসেট্টি। আগে কবিতাটা শুরু করার আগে আমরা ক্রিস্টিনা রোসেট্টি সম্বন্ধে কিছু আইডিয়া নিয়ে নেই, এবং তোমাদের এগুলা কিন্তু মুখস্থ করতে হবে, বুঝছ? আমি এখন তোমাদেরকে পড়ায় দিচ্ছি, পড়ানোর পরে যদি এই নোটগুলা একদম যদি ফেয়ার অ্যান্ড লাভলি মাখায় যদি তুলে রাখো তাহলে কিন্তু কোনো লাভ হবে না। হ্যাঁ, এগুলোকে পড়তে হবে, এবং এই নোটগুলা খুবই ইজি করে দেওয়া আছে, জাস্ট দুই একবার পড়ে নিবা। এই কবিতার একদম এ টু জেড তোমাদেরকে যে নোটগুলা দেওয়া হয়, এই নোটগুলা যদি তোমরা পড়ো তাহলে এই কবিতার আর কোনো বই কিচ্ছু পড়তে হবে না। ওকে, সো একটু পড়াশোনা করতে হবে যদি আমরা ভালো করতে চাই। তো এখন আমরা আসি যে ক্রিস্টিনা রোসেট্টি সম্বন্ধে আমরা একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। তো দেখো, ক্রিস্টিনা, দাদা, শুনতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তোমার মনে হয় একটু নেটওয়ার্কের সময়, তুমি একটা কাজ করো তো বেনজির, তুমি হচ্ছে ক্লাস থেকে লিভ নাও, নিয়ে আরেকবার ঢোকো। না দাদা, এবার আপনারই সমস্যা হয়েছে। আমার সমস্যা? বুঝলাম না। আচ্ছা, দেখি। না দাদা, ঠিকই আছে। ওকে। এই স্যার শোনা তোমাদের, যাচ্ছে। তোমাদের ভিটামিন শর্ট, তোমরা শুনতে পাও না, আমার ঠিক আছে। দেখো, তো হার ফুল নেম ওয়াজ ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। তার ফুল নাম ছিল ক্রিস্টিনা জর্জিনা রোসেটি। শি ওয়াজ বর্ন অন 5th নভেম্বর 1830 অন লন্ডন, ইংল্যান্ড। শি ডায়েড, কত সালে মারা গেছে তিনি? 19 ডিসেম্বর 1894 সালে, অ্যাট দ্য এজ অফ 64। আচ্ছা, তাহলে তার বাবার নাম এটা ছিল, তিনি একজন ইটালিয়ান পোয়েট ছিলেন। তার মায়ের নাম এটা ছিল। শি বিলং টু এ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ফ্যামিলি। আচ্ছা, তার কিন্তু আহ, তার পরিবারে কিন্তু এই সাহিত্য ছিল, ঠিক আছে, যেহেতু তার বাবা কবি ছিল। সো শি বিলং ফ্রম এ লিটারারি অ্যান্ড আর্টিস্টিক ফ্যামিলি। শি রিমেইনড আনম্যারিড থ্রু আউট হার লাইফ। তিনি তার জীবনে কখনো বিয়ে করেন নাই, কিন্তু বিয়ে না করা সত্ত্বেও তার বেশিরভাগ রোমান্টিক পোয়েট্রিগুলা খুবই রোমান্টিক। হ্যাঁ, খুবই সুন্দর এবং অনুভূতি সম্পন্ন কবিতাগুলা তার আছে। এবং তার কিছু কবিতা আছে মাতৃত্ব নিয়ে। হ্যাঁ, মাতৃত্ব নিয়ে তার কিছু কবিতা আছে। এত সুন্দর টাচিং কবিতা, খুবই সুন্দর কবিতাগুলা। শি ওয়াজ ডিপলি রিলিজিয়াস খ্রিস্টিয়ান, অ্যান্ড রিলিজন স্ট্রংলি ইনফ্লুয়েন্সড হার পোয়েট্রি। এবং তার কবিতাগুলোতে প্রায় প্রত্যেকটা, ইন এভরি পোয়েম রিটেন বাই ক্রিস্টিনা রোসেট্টি, ইট হ্যাজ এ টাচ অফ রিলিজিয়ন, ইনফ্লুয়েন্স অফ রিলিজিয়ন আছে তার প্রত্যেকটা কবিতার মধ্যে। আচ্ছা, হার পোয়েমস মেইনলি ডিল উইথ, তার কবিতাগুলো সাধারণত তিনি কিসের উপর লিখেছেন বেশিরভাগ? লাভ, ডেথ, লস, ফেইথ, স্যাক্রিফাইস, মেমোরি অ্যান্ড স্পিরিচুয়ালিটি। তাহলে তার বেশিরভাগ কবিতাগুলা সাধারণত ভালোবাসা, মৃত্যু, হারায় যাওয়া, লস, ফেইথ বিশ্বাস, স্যাক্রিফাইস, মেমোরি এবং স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা, এগুলোর উপর তার বেশিরভাগ কবিতা। হার রাইটিং স্টাইল ইজ সিম্পল, মিউজিক্যাল, ইমোশনাল অ্যান্ড লিরিক্যাল। তাহলে তার বেশিরভাগ কবিতাগুলো কেমন? তাহলে তার বেশিরভাগ কবিতাগুলাই হচ্ছে সিম্পল ইন স্টাইল,
মিউজিক্যাল, দ্যাট মিনস ইন হার পোয়েট্রি উই ক্যান ট্রেস রাইম স্কিম। তার কবিতাগুলোর মধ্যে কিন্তু রাইম স্কিম পাওয়া যায়, কারণ আমরা জানি যখন কোনো কবিতার মধ্যে মিউজিক্যাল কোয়ালিটি থাকে দ্যাট মিনস দ্য পোয়েম কন্টেইন রাইম স্কিম, ইমোশনাল অ্যান্ড লিরিক্যাল। তার ফেমাস ওয়ার্ক কী কী আছে এই ওয়ার্কগুলো দেখে নিবা এগুলা। আর ইম্পর্টেন্ট ফিচার অফ আর পোয়েট্রি, তার পোয়েট্রিগুলোর মধ্যে ইম্পর্টেন্ট ফিচার কী কী আমরা পাই? রিচ ইমেজারি পাবো, তার কবিতাগুলোর মধ্যে খুব সুন্দর আমরা ইমেজারি লক্ষ্য করব। বিউটিফুল মিউজিক্যাল রিদম, হ্যাঁ, ডিপ ইমোশন পাবো, স্ট্রং রিলিজিয়াস ফিলিং পাবো, ধর্মীয় ফিলিং পাবো, অ্যান্ড থিমস অফ লাভ, ডেথ, মেমোরি অ্যান্ড ড্রিম। ওকে, তো এটা ছিল আমাদের ক্রিস্টিনা রোসেট্টি কবি সম্বন্ধে প্রাইমারি কিছু আলোচনা। এতটুকু জানলে তোমাদের জন্য এনাফ, এর বেশি আর কোনো কিছু জানতে হবে না। এখন আমরা আসি ডিরেক্টলি কবিতার দিকে। কবিতাটা শুরু করার আগে কবিতা সম্বন্ধে দুই একটা কথা বলি। এই কবিতার মধ্যে যে স্পিকার আছে, এই কবিতার মধ্যে যে স্পিকার আছে তার যে বিলাভেড, তার যে প্রিয়তম, সেই প্রিয়তমটা মারা গেছে, বুঝছ? এখন মারা যেহেতু গেছে, এখন তো তার সাথে আর তো ফিজিক্যালি তো তার সাথে আর দেখা হওয়াটা সম্ভব নয়। তো তিনি এই কবিতার মধ্যে তার সাথে স্বপ্নে দেখা করতে চান, এবং তিনি বলেন এটা যে আমি জানি যে তোমার সাথে আমি যদি স্বপ্নে দেখা হয় আমি কষ্ট পাবো। কেন কষ্ট পাবো? কারণ যখন আমার স্বপ্নটা ভেঙে যাবে তখন তার আমি তোমাকে পাবো না, আমি তোমাকে হারিয়ে ফেলেছি। হ্যাঁ, তো আমি তো আর তোমাকে পাবো না, কিন্তু ওই যে আমি এক মুহূর্তের জন্য যতক্ষণ আমি ঘুমায় থাকবো আমার স্বপ্নে তো তোমাকে আমি এক নজর দেখতে পাবো, তোমাকে ওই এক নজর দেখার জন্য আমি আমার কষ্টগুলোকে মেনে নিতে রাজি আছি। ঠিক আছে, তো এটা হচ্ছে এই কবিতাটার একটা মেইন থিম। তো এখন আসো আমরা কবিতাটা লাইন বাই লাইন বোঝার চেষ্টা করি। দেখো, এখানে তিনি বলছেন যে কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট। তোমাদেরকে একটা কথা আমি গতদিন বলেছি কি বলি নাই আমার ঠিক মনে নাই। সেটা হচ্ছে যে তোমরা ফার্স্ট ইয়ারে যারা আছো তোমাদের প্রতি আমার একটা অ্যাডভাইস থাকবে, সেটা হচ্ছে পারতপক্ষে তোমরা কোনো বাংলা ট্রান্সলেশন বই কিনবা না, বাংলা যে অনুবাদ বই আছে এগুলা কেনার চেষ্টা করবা না। এটা পড়লে হয় কি যে তোমাদের মেরুদণ্ডটা ভেঙে যায়। ইংরেজিকে ইংরেজি দিয়ে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবে এটা একটা তোমাদের হ্যাবিটে পরিণত হবে। ঠিক আছে, আমি চাইলে তোমাদের এই যে প্রত্যেকটা ওয়ার্ডের কিছু কঠিন কঠিন ওয়ার্ড আমার মনে হয়েছে সেগুলো আমি বাংলায় লিখে দিতে পারতাম, আমি লিখে দিই নাই। প্রত্যেকটা আমি ইংলিশে ব্র্যাকেটের মধ্যে যেগুলো দেখতেছো এগুলো হচ্ছে ওই ওয়ার্ডের মিনিং, কিন্তু আমি ইংলিশে দিয়েছি। এভাবে ইংলিশে পড়ার চেষ্টা করবা, ঠিক আছে? তাহলে এটা একটা তোমাদের হ্যাবিট ফর্ম হবে। আচ্ছা, তিনি বলছেন কাম টু মি ইন দ্য সাইলেন্স অফ দ্য নাইট। হিয়ার দ্য পোয়েট ইজ আস্কিং হার বিলাভেড টু কাম অ্যাট নাইট। যখন চারদিকে নিস্তব্ধ হয়ে যাবে সে বলছে যে তখন তুমি আমার কাছে আসো। ওকে, চারদিকে যখন নিস্তব্ধ শুনশান হয়ে যাবে, প্রথম লাইন পরে আমাদের মনে হতে পারে যে সে তার প্রেমিককে ডাকছে, কিন্তু আমরা দ্বিতীয় লাইন যখন আসবো দেখো সে বলছে যে কাম ইন দ্য স্পিকিং সাইলেন্স অফ এ ড্রিম। স্পিকিং সাইলেন্স, এটা দুইটা একটা কন্ট্রাডিক্টরি ওয়ার্ড দুইটা। তিনি বলছেন যে স্পিকিং সাইলেন্স, স্পিকিং সাইলেন্স আবার কি? এখানে তিনি সাইলেন্স বলতে বোঝাচ্ছে যে রাতের বেলা ঘুমের মধ্যে যখন স্বপ্ন, আমরা তো যখন ঘুমাই তখন তো আমরা নিশ্চুপ অবস্থা থাকি, একদম চুপচাপ অবস্থা থেকে রাতের অ্যাটমসফিয়ার, এবং আমরাও চুপ হয়ে যাই যখন আমরা ঘুমায় যাই। হ্যাঁ, তো এজন্য কবির কিছু কবিতাতে কবিরা বলেছেন এই নাইটকে অথবা স্লিপকে মৃত্যুর দ্বিতীয় সত্তা তিনি বলেছেন অনেক কবিতাতে, অনেক পয়েন্ট। তো এখানে তিনি বলছেন যে তুমি আমার সাথে রাতের বেলা তুমি দেখা করো যখন আমি ঘুমাবো, এবং যখন আমি নিশ্চুপ থাকবো, কিন্তু আমার মধ্যে অনেক কিছু চলবে, স্বপ্নে আমি কথা বলতে পারবো। দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ সেইং কাম ইন দ্য স্পিকিং সাইলেন্স অ্যাট নাইট হোয়েনেভার আই উইল হ্যাভ ড্রিম। ওই সময় তুমি আমার কাছে আসো। ঠিক আছে,
ওই সময় তুমি আমার কাছে আসো। দেখো প্রথম লাইনটার এক্সপ্লেনেশনটা পড়ি আমরা। দ্য পোয়েট কলস হার বিলাভেড পারসন অ্যান্ড আস্কস হিম টু কাম হার অ্যাট নাইট। রাতে আসতে বলছেন, হোয়েন এভরিথিং ইজ কোয়াইট অ্যান্ড পিসফুল, চারদিকে একদম নিস্তব্ধ, শুনশান হয়ে যাবে চারদিকে। নাইট ক্রিয়েটস এ লোনলি অ্যান্ড ইমোশনাল অ্যাটমসফিয়ার। দিস শোস দ্যাট শি ডিপলি মিসেস সামওয়ান হু ইজ নো লঙ্গার উইথ হার। এখানে তিনি তার বিলাভেটের কথা বলছেন। এরপর দেখো দ্বিতীয় লাইনের এক্সপ্লেনেশন কি। দ্য পয়েট আস্কস হার বিলাভেড টু কাম ইন হার ড্রিম। এই যে বলছে স্পিকিং সাইলেন্স, তুমি আমার ড্রিমে আসো, তুমি আমার স্বপ্নে আসো। দো ড্রিমস আর সাইলেন্ট, দে ক্যান স্টিল স্পিক দো ফিলিংস অ্যান্ড মেমোরিজ। হ্যাঁ, স্বপ্নের মধ্যে আমাদের ঘুম এটা একটা নিশ্চুপ একটা অবস্থা, কিন্তু এই স্বপ্নের মধ্যে যদি আমি তোমাকে দেখতে পাই, আমাদের যে মেমোরিগুলো আমার মধ্যে যে জাগ্রত হবে, ওইটার মধ্যে দিয়ে অনেক মিনিংফুল অনেক কথা আমাদের হবে। দিস মিনস ড্রিম ক্যান ব্রিং মেসেজ অফ লাভ উইদাউট ওয়ার্ডস। ওকে, এখন দেখো তৃতীয় লাইন থেকে তোমাদেরকে একটু বুঝতে হবে জিনিসটা। তাহলে যেহেতু তার বিলাভেড মারা গেছে, যেহেতু তার বিলাভেড মারা গেছে, মারা যাওয়ার পর কি হয়, মানুষের চেহারা সুরতের পরিবর্তন হয়ে যায় না? মানুষ ফ্যাকাশে হয়ে যায়, অথবা বৃদ্ধ যখন হয়ে যায়, বৃদ্ধ হওয়ার পর যখন মানুষ মারা যায়। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? একটু রেসপন্স করো, আমার কথাগুলো কি বোঝা যায়? হ্যাঁ দাদা, বোঝা যাচ্ছে। ওকে, তো যখন কোনো মানুষ বৃদ্ধ হয়ে যায় অথবা যখন মারা যায়, তার কিন্তু শারীরিক গঠনের পরিবর্তন হয়, এটা স্বাভাবিক। কিন্তু এখানে আমাদের যেই স্পিকার আছে, কবি যে আছে, তিনি চাচ্ছেন না যে সেই অবস্থায় তার বিলাভেটকে দেখতে, তার প্রিয়তমকে সেইভাবে দেখতে চাচ্ছে না। তিনি কি বলছে দেখো, যে কাম উইথ সফট রাউন্ডেড চিকস অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট অন এ স্ট্রিম। তুমি সেই বৃদ্ধ অথবা মারা যাওয়ার পরে তুমি যেই অবস্থায় আছো, ওই অবস্থায় তুমি আমার কাছে আসিও না। তাহলে তুমি কিভাবে আসবা? কাম উইথ সফট রাউন্ডেড চিক্স। তুমি যখন আমার কাছে আসবা, তখন ওই যে গোলুমোলু হয় না গাল, হ্যাঁ, তিনি বলছেন যে তুমি সেই গোলুমোলু গাল, একদম সফট রাউন্ডেড চিক, নরম এবং যে গোলগাল যে গাল আছে, তুমি সেভাবে তুমি আমার কাছে আসো। আমি তোমাকে সেভাবেই ভিজুয়ালাইজ করতে চাই, আমি তোমাকে সেভাবেই দেখতে চাই, তুমি আমার কাছে ঠিক সেভাবেই আসো। ওকে, সফট রাউন্ডেড চিক্স অ্যান্ড আইস অ্যাজ ব্রাইট অ্যাজ সানলাইট অন এ স্ট্রিম। এটা বোঝো, সানলাইট অন এ স্ট্রিম। স্ট্রিম মানে হচ্ছে বহমান ছোট নদী, বহমান ছোট নদী। এবং তিনি বলছেন যে যখন কোনো একটা নদীর উপর সানলাইট এসে পড়ে, তখন কি হয়, ওই নদীর পানিটা তোমার চিকচিক করে না? চিকচিক করে তো। তো তিনি বলছেন যে আমি তোমাকে কিভাবে দেখতে চাই, আমি তোমাকে দেখতে চাই তোমার যেন সফট অ্যান্ড রাউন্ডেড চিক হয়, তোমার গালটা যেন এরকম হয়, একদম গোলুমোলু হয়, এবং তোমার চোখটা কেমন হবে, ওই নদীর উপর যদি সূর্যের আলো পড়ে, ঠিক ওই পানিটা যেরকম চিকচিক করবে, আমি চাই তোমার চোখটাও যেন ঠিক সেরকমই হয়। হ্যাঁ, এটা একটা ইমেজারি, বুঝতে হবে কিন্তু। দেখো, she wants to see her beloved exactly as she looked before, young, healthy, beautiful and full of life. তিনি তাকে দেখতে চান কেমন? তার হচ্ছে যৌবন অবস্থা যেমন ছিল, ইয়ং তারুণ্য অবস্থা যেমন ছিল সেভাবে, হেলদি, বিউটিফুল অ্যান্ড ফুল অফ লাইফ, এভাবে তিনি তার বিলাভেটকে তিনি দেখতে চান। আচ্ছা, she remembers his gentle face and bright eyes with deep affection. এবং তিনি তার বিলাভেটের চেহারা এবং তার চোখ, যেটার মধ্যে অনেক ভালোবাসা ছিল, ওইটা তিনি এখানে ইমাজিন করছেন। ঠিক আছে, চতুর্থ লাইন দেখো, দ্য পয়েট কম্পেয়ার্স হিজ ব্রাইট আইস টু সানলাইট শাইনিং অন এ ফ্লোয়িং ওয়াটার। মানে একটা বহমান জলধারার উপর যখন সূর্যের আলো পড়ে, সেটা যেরকম চিকচিক করে, ঠিক তোমার চোখটা ওই রকমই চিকচিক করবে, ওই রকম উজ্জ্বল হবে তোমার চোখ। দিস ক্রিয়েটস এ বিউটিফুল শাইনিং ইমেজ। একটা উজ্জ্বল একটা শাইনিং ইমেজ এখানে তৈরি হবে ওইখানে। আচ্ছা, দেখো, কাম ব্যাক ইন টিয়ার্স, ভালো করে বোঝো। কাম ব্যাক ইন টিয়ার্স, ও মেমোরি, হোপ, লাভ অফ ফিনিশড ইয়ার্স। এখানে তিনি বলছেন যে তুমি যখন আসবা, হ্যাঁ, হোয়েনেভার ইউ উইল কাম,
আমি অনেক স্মৃতি, আমার স্মৃতিচারণ আমি করব, অনেক মুহূর্ত আমার মনে পড়বে, অনেক হোপ, অনেক লাভ, যেগুলো অতীতের সময়ে আমাদের মধ্যে যে আশার যে সঞ্চার হয়েছিল, আমাদের যে ভালোবাসাগুলো, ওই মেমোরিগুলো আমি আবার রিকল করব। তারপর সে বলছে যে তাহলে এই লাইনটার মানে কি হলো, কাম ব্যাক ইন টিয়ার্স। সে বলছে যে আমি জানি তুমি যে স্বপ্নে আসবা, আমার যখন স্বপ্নটা ভেঙে যাবে, হ্যাঁ, আমার যখন ঘুমটা ভেঙে যাবে, তখন তো আমি তোমাকে আর দেখতে পাবো না। এবং আমার কাছে সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে তোমাকে হারায় ফেলা। এবং আমি যখন তোমাকে হারায় ফেলবো, এই স্বপ্ন থেকে, ঘুম থেকে ওঠার পর যখন আমি তোমাকে আর পাবো না, তখন আমি কান্নায় ভেঙে পড়ব। তখন আমি কান্নায় ভেঙে পড়ব। কিন্তু তাই হোক, তাই সই, আমি কান্নায় ভেঙে পড়ি, আমি আমার কান্নাটা মেনে নিতে পারবো, তবুও ওই এক মুহূর্ত তোমাকে যে আমি দেখতে পাবো, ওই দেখতে পাওয়াটা আমি একসেপ্ট, ওটার জন্য আমি এই কান্নাও সহ্য করে নেব। ঠিক আছে? তো এখানে তিনি বলছেন যে আমার কষ্ট হোক, তোমাকে যে আমি যে এক মুহূর্তের জন্য তোমাকে দেখব, দেখার পর যে তুমি চলে যাবা, আমি তখন কান্নায় ভেঙে পড়বো। কিন্তু যতই আমি কান্নায় ভেঙে পড়ি, তারপরেও আমি তোমাকে ওই এক নজর দেখার লোভ আমি কখনোই সামলাতে পারবো না। তিনি কি বলছেন দেখো, হি আস্কস হিম টু রিটার্ন ইভেন ইফ হিজ মেমোরি ব্রিংস টিয়ার্স। তার যে স্মৃতিগুলা, এই স্মৃতিগুলা আমাকে অশ্রুসিক্ত করে ফেলবে, আমার চোখে পানি চলে আসবে। হার সরো ইজ ডিপ বাট শি স্টিল ওয়ান্টস হিজ প্রেজেন্ট। তার কষ্ট আছে, প্রচুর কষ্ট তার, কিন্তু তারপরেও সে তার উপস্থিতি সে অনুভব করতে চায়। ষষ্ঠ লাইন দেখো, হি রিমেম্বার্স দ্য হ্যাপি ডেজ অফ দ্য পাস্ট, দোজ ইয়ার্স আর ফিনিশড নাও, বাট দ্য মেমোরিজ, লাভ অ্যান্ড হোপ স্টিল রিমেইন ইন আর হার্ট। সে তার অতীতের স্মৃতিগুলা সে স্মৃতিচারণ করে এবং এগুলা সে মনে করে, ঠিক আছে, যেগুলো এখন হারায় গেছে, যেগুলোর আর কোনো অস্তিত্ব নেই, সে শুধু এখানে স্মৃতিচারণ করবে। এই কবিতার মধ্যে 3টা স্ট্যান্জা আছে, বুঝছো? 3টা স্ট্যান্জা আছে এবং ইচ অফ দ্য স্ট্যান্জা কনসিস্ট অফ 6 লাইন্স। তাহলে এই পর্যন্ত প্রথম স্ট্যান্জাটা শেষ হয়ে গেল। এবং 6 লাইনের যে স্ট্যান্জা হয় তাকে কি বলা হয়, কেউ বলতে পারবা? 6 লাইনের যে স্ট্যান্জা হয় তাকে কি বলা হয়? সেস্টেড। গুড, ভেরি গুড। আচ্ছা, এখন আমরা আসি। আচ্ছা বলো দেখি, প্রথম থেকে 6 লাইন পর্যন্ত কি আমরা বুঝতে পেরেছি? এখানে কোনো লাইনে কি তোমাদের কোনো সমস্যা আছে? না দাদা। যদি কারো কোনো সমস্যা থাকে বলতে পারো। আচ্ছা, কেউ রেসপন্স করছো না, তার মানে আমি ধরে নিলাম যে আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আসি 7ম লাইনে। তিনি বলছেন, ও ড্রিম হাউ সুইট, টু সুইট, টু বেটার সুইট। তাহলে এখানে তিনি যে তার বিলাভেটকে তিনি যে দেখতে পাচ্ছেন, এটা তার কাছে মধুর মনে হচ্ছে। হ্যাঁ, ও ড্রিম হাউ সুইট, কত মধুর, টু সুইট, কতই না মধুর, টু বেটার সুইট। এখানে তিনি বেটার সুইট কেন বলছেন? তিনি যে তার বিলাভেটকে দেখতে পাচ্ছেন, অথবা তিনি যে দেখেছেন স্বপ্নে, এটা তার কাছে মধুর। কিন্তু ওই স্বপ্ন যখন ভেঙে যাবে, অথবা স্বপ্ন যে ভেঙে গিয়েছে, তারপর যে কষ্ট, এটা তো ইট ইজ ভেরি পেইনফুল। এই কষ্ট কি সহ্য করার মতো তার কাছে? এটা সহ্য করার মতো না। এজন্য তিনি বলছেন, ইট ইজ সুইট বাট ইটস বিটার সুইট। এটা খুব কষ্টদায়ক মিষ্টি, এটা খুব তিতা মিষ্টি বলা হচ্ছে। হ্যাঁ, দ্য পয়েট সেজ, ড্রিমস আর সুইট বিকজ দে ব্রিং হার বিলাভেড ব্যাক। তার প্রিয়তমাকে ফিরায় দিচ্ছে, কিন্তু বাট দে আর অলসো বিটার, এটার মধ্যে কিন্তু তিক্ততাও আছে। কেমন তিক্ততা? বিকজ দ্য হ্যাপিনেস ইজ টেম্পোরারি, এটা ক্ষণিকের জন্য এই সুখটা, অ্যান্ড মিক্সড উইথ পেইন, এবং এটার মধ্যে কিন্তু কষ্টও আছে। সো দ্য ড্রিম গিভস বোথ জয় অ্যান্ড সরো। এই কারণে এই স্বপ্নটা তার যে ক্ষণিকের জন্য তার যে উপস্থিতি, এটা তাকে আনন্দও দিচ্ছে, আবার কি করছে, আবার দুঃখও দিচ্ছে। এই দুইটা জিনিসই হচ্ছে তার মধ্যে। ওকে, এর পরের লাইন দেখো, হুজ ওয়েকনিং শুড হ্যাভ বিন। আচ্ছা, এখানে দেখো, হুজ ওয়েকনিং শুড হ্যাভ বিন ইন প্যারাডাইস, where souls brimful of love abide and meet, where thrusting longing eyes
watch the slow doors that opening letting in lets out no more. আচ্ছা, এটা সুন্দর একটা পিকচার, ভালো করে বোঝার চেষ্টা করো, যদি বুঝতে না পারো আমাকে প্রশ্ন করবা, আমি বোঝাচ্ছি। দেখো, তিনি বলছেন হুজ ওয়েকনিং, এই যে আমি যে ঘুমায়ে গেছি, যে আমি স্বপ্ন যে দেখছি, এরপর যখন আমি যে ঘুম থেকে উঠবো, তখন আমার ঘুম থেকে ওঠাটা আমার কোথায় ওঠা উচিত, মানে কোন স্টেট অফ লাইফে আমার ওঠা উচিত ঘুম থেকে। ওয়েকনিং মানে ঘুম থেকে ওঠা, এবং সে বলছে যে আমি যখন ঘুম থেকে উঠবো, হোয়েনেভার আই উইল ওয়েক আপ, আই শুড ওয়েক আপ ইন প্যারাডাইস। প্যারাডাইস মিনস হেভেন, আমার স্বর্গে আমার ঘুমটা ভাঙা উচিত। স্বর্গে কেন ঘুম ভাঙা উচিত? কারণ ওইখানে ওইটা হচ্ছে একটা ফাইনাল ডেস্টিনেশন অফ হিউম্যান বিং। ওই স্বর্গের পর ইটার্নাল যে লাইফ, তারপর তো সব কিছু নিস্তব্ধ, তাই না? ওইখানে হচ্ছে এভার লাস্টিং, ওইখানে যাকে পাওয়া যাবে সেটা এভার লাস্টিং, সে চিরজীবন থেকে যাবে। তো সে বলছে যে আমার স্বপ্নটা প্যারাডাইসে ভাঙা উচিত ছিল। এবং ওই প্যারাডাইসের ক্যারেক্টারিস্টিক্স কেমন, ওইখানে বৈশিষ্ট্যটা কেমন, ওইখানে মানুষ কিভাবে ভালোবাসবে। দেখো, হোয়ার সোলস ব্রিমফুল অফ লাভ অ্যান্ড মিট, ওইখানের মানুষজন ব্রিমফুল। ব্রিমফুল এটার অর্থ কি? ব্রিমফুল হচ্ছে তুমি একটা গ্লাস নিবা, একটা কাঁচের গ্লাস নিবা, সেটাতে তুমি পানি ঢালবা, ঢালতে 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 একটা সময় এরকম আসবে যে পানিটা এবং গ্লাসটা একদম কানায় কানায় ভর্তি হয়ে যাবে। তুমি যদি আর এক ফোঁটাও পানি দাও, তাহলে ওই পানিটা উপচায় পড়ে যাবে, হ্যাঁ, উপচে পড়ে যাবে ওই পানিটা। এই যে স্টেট অফ সিচুয়েশন, যে একদম কানায় কানায় ভর্তি, ওই কানায় কানায় ভর্তির ইংলিশ হচ্ছে ব্রিমফুল। ব্রিমফুল ব্রিমফুল শব্দের অর্থ কমপ্লিটলি ফুল, কানায় কানায় ভর্তি। তো ওইখানের যে সোলস যারা আছে, ওইখানের যে আত্মারা যারা আছে, ওইখানে যে স্পিরিট যারা আছে, তারা একে অন্যকে কিভাবে ভালোবাসে, এই ব্রিমফুল, তাদের একে অন্যের প্রতি ভালোবাসাটা কানায় কানায় ভর্তি, ফুল অফ লাভ অ্যাবাইড অ্যান্ড মিট। এবং তারা ওইখানে অপেক্ষা করে। কেন অপেক্ষা করে? দেখো এর পরের লাইন, হোয়ার থ্রাস্টিং লঙ্গিং আইস। থ্রাস্টিং লঙ্গিং আইস। আচ্ছা বলো দেখি, এই লঙ্গিং অথবা লং মানে কি? লম্বা। এই লং মানে কে বলতে পারবা? তোমাদের মাথায় কি আসে বলো দেখি? স্যার এই লঙ্গিং মানে আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা করা, গুড। আচ্ছা, এখানে সে বলছে যে হোয়ার থ্রাস্টিং লঙ্গিং আইস, যেখানে আমার চোখগুলা আকাঙ্ক্ষা করছে। আমার চোখের অবস্থা কেমন? তুমি মনে করো প্রচন্ড পরিমাণ তৃষ্ণার্থ, তুমি পানি পাচ্ছ না, তুমি পানি চারদিকে খুঁজে বেড়াচ্ছ, তোমার যেরকম একটা অবস্থা হবে, ওইখানে সে বলছে আমার চোখটা একদম তৃষ্ণার্থ। কাকে দেখার জন্য? আমার যে বিলাভেট আছে, হ্যাঁ, আমার যে বেটার হাফ আছে, আমার যে পার্টনার আছে, আমি যাকে ভালোবাসি, তাকে দেখার জন্য আমার চোখ তৃষ্ণার্থ। এক নজর তাকে আমি দেখতে চাই। এবং আমি কোথায় তাকায় থাকবো? তাকে দেখার জন্য আমি কোথায় তাকায় থাকবো? ওয়াচ দ্য স্লো ডোরস দ্যাট ওপেনিং লেটিং ইন লেটস আউট নো মোর। ওয়াচিং দ্য স্লো ডোরস, ওই যে স্বর্গের যে দরজাটা আছে, ওই দরজাটা যেটা আস্তে আস্তে খুলছে, কেউ একজন দুইজন করে ভেতরে আসছে, আমি ওই দরজার দিকে আমি তাকায় থাকবো। আমার যখন যখন ঘুম ভাঙবে, তখন আমি ওই দরজার দিকে তাকায় থাকবো। স্লো ডোর, ওই দরজার দিকে তাকায় থাকবো, দ্যাট ওপেনিং, যেটা খুলবে, যেই দরজাটা খুলবে, লেটিং ইন। লেটিং ইন শব্দের অর্থ কি? যেটা প্রবেশ করতে দিবে, তোমাকে প্রবেশ করতে দিবে। এবং স্বর্গ অথবা প্যারাডাইস এমন একটা জায়গা, হোয়ার লেট আউট নো মোর, এবং ওইখান থেকে তোমাকে আর বের হতে হবে না, ওইখান থেকে তোমাকে আর বের হতে হবে না। ওইখানে দ্য পয়েট ইজ সেইং দ্যাট দেয়ার মি অ্যান্ড মাই বেটার হাফ, মি অ্যান্ড মাই বিলাভেড, আমার প্রেমিক, আমার বেটার হাফ, ওইখানে আমরা সারা জীবনের জন্য ওইখানে থাকবো, আমরা ইটার্নিটি পর্যন্ত ওইখানে থাকবো, সম্পূর্ণ কাল পর্যন্ত আমরা ওইখানে থাকবো, ওইখান থেকে আমাদেরকে আর বের হতে হবে না। এই জন্য আমাদের কবি তিনি বলছেন যে আমার ঘুমটা সেই স্বর্গে ভাঙাটা উচিত ছিল, ওই হেইভেনে আমার ঘুমটা ভাঙা উচিত ছিল। ওকে, বলো দেখি তাহলে আমরা এই পরের স্ট্যান্ডার্ডে কি আমরা বুঝতে পেরেছি যে 7 থেকে 12 পর্যন্ত এই 6টা লাইন কি আমরা বুঝতে পেরেছি কি পারিনি? বলো। স্যার এই সেকেন্ড স্ট্যান্ডাটা যদি আরেকটু শর্ট করে আরেকবার বলতেন। আচ্ছা, তাহলে সেকেন্ড স্ট্যান্ডাটা এভাবে হচ্ছে যে
সে প্রথমে যে স্বপ্নটা আছে ওই স্বপ্ন সম্বন্ধে তিনি কথা বলছেন যে স্বপ্নটা কতই না মধুর, তুমি তো আমার কাছ থেকে চলে গেছো। সে তার বিলাভেটকে বলছে, তুমি তো আমার কাছ থেকে চলে গেছো, আমি তো তোমাকে আর কখনো দেখতে পাবো না। সে কারণে এই যে স্বপ্নের দ্বারা ভায়া ড্রিম আই ক্যান সি ইউ, দ্যাটস ওয়াই দ্য ড্রিম ইজ ভেরি সুইট ওয়ান। কিন্তু এই স্বপ্নের পর যে একটা কষ্ট পাবো আমি, তোমাকে আর আমি দেখতে পাবো না, দ্যাটস ওয়াই এই স্বপ্নের মধ্যে, এই মিষ্টির মধ্যে, সে বলছে এটা মিষ্টি কিন্তু মিষ্টির মধ্যে একটা তিক্ততা আছে। তারপর তিনি বলছেন যে হ্যাঁ, আমার এই যে স্বপ্নের পর আমার যে ঘুমটা ভাঙবে, এটা এই পেইনফুল পৃথিবীতে, এই পৃথিবীতে যেন না ভাঙে, একবারে স্বর্গে যেন আমার ঘুমটা ভাঙে, যেখানে আমরা একে অন্যকে একদম আমাদের ভালোবাসাটা উজাড় করে আমরা দিতে পারবো, যেখানে আমরা আমাদের ভালোবাসাটা একদম কানায় কানায় ভর্তি করে আমার সম্পূর্ণটুকু ভালোবাসা আমি তোমাকে দিতে পারবো, এবং যেখানে আমি তোমার জন্য, আমি যদি আগে ওখানে চলে যাই, আমি ওই যে দরজার কাছে দাঁড়ায় থাকবো এবং তৃষ্ণার্থ, হ্যাঁ, চাতক পাখির মতো, আমি চাতক পাখির মতো এই দরজার দিকে তাকায় থাকবো, যেখানে একটা আস্তে করে দরজাটা খুলছে, একজন একজন করে ভিতরে আসছে, আমি ওইখানে তোমাকে তৃষ্ণার্ত কাকের মতো আমি ওইখানে তোমার জন্য তাকায় থাকবো। এবং সেই দরজাটা কেমন হবে, ওই জায়গাটা কেমন হবে, ওইখানে তুমি আসবা, আমরা দুইজন মিলিত হব, এবং তারপর আমাদের আর কোথাও যেতে হবে না, আমাদের সম্পূর্ণ কালের জন্য, ফর ইটার্নিটি উই উইল টুগেদার স্টে দেয়ার, আমাদেরকে আর কেউ পৃথক করতে পারবে না। ওকে, আর কোনো ডাউট আছে বলো। ওকে, এখন আমরা আসি এই কবিতার সবচেয়ে সুন্দর লাইনগুলোর দিকে। এখানে তিনি বলছেন, ইয়েট কাম টু মি ইন ড্রিমস দ্যাট আই মে লিভ মাই ভেরি লাইফ এগেইন দো কোল্ড ইন ডেথ। আচ্ছা, তিনি এখানে বলছেন যে হোক, আমি কষ্ট পাবো, আমি কান্না করব, আমি সব কিছু মেনে নিচ্ছি, তারপরেও তুমি আসো। ইয়েট কাম টু মি ইন ড্রিম, তুমি আমার স্বপ্নে আসো, দ্যাট আই মে লিভ মাই লাইফ এগেইন দো কোল্ড ইন ডেথ, তুমি তো মারা গেছো তাই না, তুমি, সে বলছে যে আমার যে বিলাভেট আছে তার তো ফিজিক্যাল ডেথ হয়ে গেছে, কিন্তু আমি চাই তারপরেও তোমার সাথে বাঁচতে, এই এক মুহূর্তের জন্যই হোক, এক মুহূর্তের জন্য ওই মৃত্যুটাকে আমি আলিঙ্গন করব, কোল্ড ইন ডেথ, ওই মৃত্যু, তোমাকে আমি ওই ঠান্ডা যে মৃত্যু, ওই মৃত্যুটাকে আমি আলিঙ্গন করব, এবং ওই কয়েকটা মুহূর্ত আমি ওইভাবে বাঁচতে চাই, বুঝছো। তারপর সে বলছে, কাম ব্যাক টু মি ইন ড্রিমস দ্যাট আই মে গিভ, এরপর আবার সে বলছে, স্বপ্নে তুমি আমার কাছে আসো, আমি তোমাকে দিতে চাই, দ্যাট আই মে গিভ, কি দিব আমি তোমাকে, পালস ফর পালস, ব্রিথ ফর ব্রিথ। আচ্ছা, আগে এটা এখন বোঝো। এখন সে বলছে যে তার ইনার ডিজায়ার সে এখানে বলার চেষ্টা করছে, সে বলছে যে কাম টু মি ইন মাই ড্রিমস হোয়ার আই ওয়ান্ট টু হাগ ইউ, আমি তোমাকে আলিঙ্গন করতে চাই, অ্যান্ড দ্যাট হাগ উইল বি সো টাইট দ্যাট ইউ ক্যান ফিল মাই পালস, আমার যে হৃদস্পন্দন, our hugging will be so tight that you will be able to feel my heartbeat, you will be able to feel my pulse, আমার হৃদস্পন্দন তুমি অনুভব করতে পারবা। breathe for breathe, here maybe the poet wants to kiss her beloved, he wants to feel his breath, তার নিঃশ্বাসকে সে অনুভব করতে চায়, সে বলছে যে আই উইল কিস ইউ, আই উইল হাগ ইউ, অ্যান্ড you will be able to feel my pulse, and you will be able to feel my breath. Then he's saying that speak low, আস্তে কথা বলো, lean low, and you lean on me, you come to me, তুমি আমার কাছে আসো, come closer to me, you lean to me. Maybe here the speaker is trying to have an intimate moment with her beloved. They want to have some intimate moment each other. They want to have romance. And then, as long ago my love, how long ago, here he is recalling her past life,
সে তার পাস্ট লাইফকে রিকলিং করার চেষ্টা করছে। সে বলছে অ্যাজ লং অ্যাগো মাই লাভ, হাউ লং অ্যাগো, যেরকম আমরা আগে করতাম। উই ইউজ টু লাভ ইচ আদার ইন সাচ এ ওয়ে, হিয়ার শি ইজ রিকলিং দ্যাট ইন সাচ ওয়ে আই ওয়ান্ট টু লাভ ইউ ইন সাচ এ ওয়ে হাউ আই ইউজ টু লাভ ইউ বিফোর, হাউ আই ইউজ টু লাভ ইউ ইন আওয়ার প্রিভিয়াস টাইম। পূর্ববর্তী সময়ে আমি তোমাকে যেভাবে ভালোবাসতাম ঠিক আমি সেভাবে তোমাকে ভালোবাসতে চাই। হাউ লং অ্যাগো, কত আগে, কত সময় পার হয়ে গেছে, আমি তোমাকে আর দেখি না। ঠিক আছে, তো এটা ছিল আমাদের কবিতা, খুব সুন্দর একটা রোমান্টিক পোয়েম রিটেন বাই ক্রিস্টিনা। বলো দেখি, তো লাস্টের স্ট্যান্ডার্ডে কি আমরা সবাই বুঝতে পেরেছি? দাদা একটু যদি সংক্ষেপে বলতেন। আচ্ছা আর কবিতার ব্যাকগ্রাউন্ডটা হয়তো আপনি বলেছিলেন, বাট নেটওয়ার্ক ইস্যু তো, যদি কাইন্ডলি আবার বলতেন। আচ্ছা আমি বলছি। আচ্ছা, আমি বলার চেয়ে তোমাদের মধ্যে কে বুঝেছে একটু সাহস করে 2 মিনিটে আমাকে একটু কবিতা সম্বন্ধে, কবিতাতে তুমি কি বুঝতে পারছো একটু কি বলতে পারবা? 2 মিনিট, এখন বাজে 8টা 37, 3 মিনিট সময় দিচ্ছি। 3 মিনিটে আমাকে এই কবিতার ওভারঅল তুমি কি বুঝলা সেটা কি আমাকে একটু কেউ বলতে পারবা? এই শয়তানেদের কারো সাহস নেই। মনে হয় যেন আমি এদেরকে যদি ধরি আর এরা যদি না পারে, আমি আমার ল্যাপটপের ভিতর দিয়ে ওর বাড়িতে আমি বাঘ পাঠাই দেবো। কিন্তু ভুল তো মানুষই করবে, শয়তানেরা। দেখো তাহলে এখানে, তাহলে কবিতার ব্যাকগ্রাউন্ড এবং পুরাটা যদি একটু বলার চেষ্টা করি, তাহলে এখানে হয়তোবা না, এখানে কবির যে বিলাভেট আছে, তার যে প্রিয়তম আছে, হ্যাঁ, সে প্রিয়তম সে মারা গেছে, বুঝছো? এবং এই মারা যাওয়ার ফলে তার সাথে তার দেখা হচ্ছে না। দ্যাটস ওয়াই সে তার বিলাভেটকে বলছে যে তুমি আমার সাথে স্বপ্নে যেন তোমার সাথে আমার দেখা হয়। হ্যাঁ, স্বপ্নে দেখা হয়, এবং স্বপ্নে যখন তুমি আমার কাছে আসবা, তুমি সেই আগের তোমার যেই ফর্ম, তুমি যে ইয়ুথ তোমার যখন ছিল, তুমি যখন ইয়ং ছিলা, তোমার শারীরিক গঠন, তোমার যে গোলগাল রাউন্ড চিক, তোমার চোখের যে একটা উজ্জ্বলতা, এই উজ্জ্বলতা নিয়ে তুমি আমার কাছে আসো। এবং তুমি যখন আসবা, যেহেতু তোমার ফিজিক্যাল ডেথ হয়ে গেছে, তুমি তো আর আমার কাছে এসে আর থাকতে পারবা না, পারবা না। তো কাজেই যখন এই স্বপ্নটা আমার ভেঙে যাবে, তখন তো আমি প্রচণ্ড কষ্ট পাবো না? আমি প্রচণ্ড কষ্ট পাবো। এবং কিন্তু এই কষ্টটা আমি মেনে নেব, কারণ ওই এক মুহূর্তে যে তোমার সাথে আমার দেখা হবে, ওই এক মুহূর্তের সুখের জন্য আমি 1000 বছর কান্না করতে পারি, বুঝছো? তো এরপরে এখন সে বলছে যে এই স্বপ্নটা খুব মধুর, কারণ এই স্বপ্নের কারণেই, হ্যাঁ, ভায়া দিস ড্রিম আই ক্যান সি ইউ ফর এ মোমেন্ট, আমি এক মুহূর্তের জন্য হলে আমি তো তোমাকে দেখতে পাচ্ছি, কারণ তাহলে এই স্বপ্নটা খুব মধুর, এটা প্রচণ্ড মধুর, কিন্তু এর মধ্যে তিক্ততা আছে। কেন তিক্ততা আছে? কারণ তুমি তো চলে যাবা। সকালে যখন আমার ঘুম ভাঙবে, এক মুহূর্ত পরে যখন আমার ঘুম ভাঙবে, তখন তুমি চলে যাবা, কিন্তু আমি সেটা চাই না। আমি কি চাই? আমি চাই যে আমাদের ঘুমটা ভাঙবে স্বর্গে, আমাদের ঘুমটা স্বর্গে ভাঙবে, যেখানে আমরা নিজেদেরকে উজাড় করে দিয়ে ভালোবাসতে পারবো। আমি তোমাকে আমার সব কিছুটা দিয়ে আমি তোমাকে ভালোবাসতে পারবো, এবং সেখানে আমি সেই তৃষ্ণার্ত মরুভূমির তৃষ্ণার্ত পথিকের মতো আমি তোমার দিকে তাকায় থাকবো। হ্যাঁ, আমি তৃষ্ণার্ত পথিকের মতো তোমার দিকে তাকায় থাকবো, এবং আহ, আহ, সেখানে ওই যে স্লোলি ওপেনিং অফ দ্য ডোর, ওই দরজা যে খুলবে, আমি দরজার দিকে তোমার জন্য তাকায় থাকবো, এবং সেই দরজা দিয়ে তুমি যখন ভিতরে আসবা, ওইখান থেকে তোমাকে আর চলে যেতে হবে না, আমরা সম্পূর্ণটা সময় নিজেদের মধ্যে কাটাতে পারবো। এরপর সে বলছে তুমি আসো, তুমি ভায়া ড্রিম ইউ কাম টু মি, ওইখানে আমি তোমার সাথে আমার যেই পাস্ট মোমেন্টগুলো, ওটা আমি আবার রিলিভ করতে চাই, আমি আবার কাটাতে চাই সে পূর্বের মুহূর্ত, ওই মৃত্যুর যে শীতলতা তার মধ্যে দিয়েও আমি তোমার সাথে সময় কাটাতে চাই। সে আবার বলছে যে হ্যাঁ, তুমি স্বপ্নের মধ্যে আমার কাছে আসো, আমি তোমাকে জড়ায় ধরতে চাই, আমি তোমাকে এত ক্লোজলি আই উইল হাগ ইউ দ্যাট ইউ উইল বি এবল টু ফিল মাই পালস, তুমি আমার হৃদস্পন্দন শুনতে পারবা, তুমি আমার আই উইল কিস ইউ ইন সাচ এ ম্যানার দ্যাট ইউ উইল বি এবল টু ফিল মাই ব্রেথ,
তুমি আমার নিঃশ্বাসকে অনুভব করতে পারবা। সো স্পিক লো, চুপ করো, স্পিক লো, লিন লো, ইউ লিন অন মি, হ্যাঁ, ইউ লিন অন মি অ্যান্ড দেন উইল হ্যাভ লাভ, আমরা নিজেদেরকে ভালোবাসবো। অ্যান্ড স্যার মানে কি? হ্যাঁ, লিন মানে? লিন মানে হচ্ছে ঝুঁকে পড়া। এখানে কিছু বলছে যে তুমি আমার প্রতি ঝুঁকে পড়ো, হ্যাঁ, লিন, ঝুঁকে যাওয়া। আচ্ছা, লিন অন মি, যেরকম আমি আগে তোমাকে ভালোবাসতাম ঠিক সেরকমই আমি তোমাকে আবার ভালোবাসতে চাই। বুঝতে পেরেছ? আশা করি আমরা কবিতাটা সবাই বুঝতে পেরেছি। এরপর আমরা এখন এই কবিতার সামারিটার দিকে যাই। তো সামারিগুলো আমরা শর্টে পড়ার চেষ্টা করব। এরপর তোমাদেরকে এই নোটটা যেহেতু দেওয়া হয়, নোটটা তোমরা দেখে নিবা। আচ্ছা, তো এখন সামারিতে মানে এই কবিতা সম্বন্ধে তাহলে কি বলা হয়েছে, এই যে কিছুক্ষণ আগে যে কথাগুলো বললাম এগুলাই আবার তুমি আবার সুন্দর করে বলবা, তাহলেই সামারি হয়ে যায়। তাহলে এখানে তিনি তার যেই ক্রিস্টিনা রোসেট্টি, তার ডিপ লাভ, ভালোবাসা, তার যে হারায়ে যাওয়া ভালোবাসা, তার যে স্মৃতি এবং তার যে অপেক্ষা কারো জন্য, হ্যাঁ, লংইং, কারো প্রতি একটা ডিজায়ার তার বিলাভেটকে পাওয়ার, এটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে একটা অ্যাট দ্য বিগিনিং অফ দ্য পোয়েম, একদম শুরুর দিকে আমরা কি দেখতে পাই, তিনি তার বিলাভেটকে ডাকছে। হ্যাঁ, দ্য স্পিকার কলস হার বিলাভেট টু কাম টু হার ইন কোয়াইট নাইট। এখানে তিনি তার বিলাভেটকে ডাকছে, স্পিকার কলস হার বিলাভেট, যে তুমি আমার কাছে আসো, তুমি সেই আগের ফর্মে আসো আমার কাছে, সেই আগের শারীরিক সৌন্দর্য নিয়ে, হ্যাঁ, যেটা তোমার ইউথে তোমার ছিল। এরপর তিনি আবার বলছেন যে এই স্বপ্নটা, দ্বিতীয় ইয়েতে বলছেন যে এই স্বপ্নটা এটা কিন্তু মধুর এবং তিক্ত। কেন মধুর, কেন তিক্ত? কারণ যে আমি যে এতদিন ধরে আমার যে তৃষ্ণার্ত চোখ, তোমাকে তো দেখতে পাই নাই, এখন চোখ বন্ধ করে হলো আমি তোমাকে দেখতে পাচ্ছি, এর চেয়ে মধুর কি কোনো কিছু আছে? নাই। কিন্তু এখানে আবার তিক্ততা আছে। কেন তিক্ততা? কারণ আমি তো তোমাকে হারায় ফেলবো, এটা আমার তিক্ততা। তারপরে তিনি আবার প্যারাডাইসকে তিনি ইয়ে করছেন, তিনি প্যারাডাইসকে ইমাজিন করছেন। তিনি বলছেন যে আমাদের যখন ঘুম ভাঙবে, আমি চাই যে আমার যখন ঘুম ভাঙবে এই ঘুমটা যেন ইয়েতে ভাঙে, স্বর্গে যেন ভাঙে, যখন যেখানে আমরা দুইজন আবার একত্রিত হব, আমরা মিলিত হব এবং সেইখান থেকে আমাদেরকে আর কখনো ভিন্ন হতে হবে না। এবং তারপরে তিনি বলছেন তিনি তার বিলাভেটকে কিভাবে চান। তিনি তার বিলাভেটকে চান, তাকে তিনি আলিঙ্গন করতে চান, তাকে তিনি কিস করতে চান, হ্যাঁ, তাকে নিয়ে এক বিছানায় থাকতে চান। হ্যাঁ, এই দ্য পয়েট ওয়ান্টস হার বিলাভেট টু লিন অন হার। হ্যাঁ, তো যেটা তিনি আগে তার সাথে করতেন, এখানে তিনি তার হচ্ছে কি বলে, তার যে পাস্ট মেমোরিটাকে তিনি রিকল করার চেষ্টা করছেন। ওকে, তো এরপরে আমরা আসি এই কবিতার থিমে। এই কবিতার থিমটা কেমন? এই কবিতার থিম হচ্ছে মেইনলি লাভ, ভালোবাসা হচ্ছে এই কবিতার থিম। এখানে আমরা তাদের দুজনের মধ্যে যে ভালোবাসা সেটা দেখতে পাবো। এরপরে অ্যানাদার থিম কি আছে? অ্যানাদার থিম হচ্ছে লস অ্যান্ড সেপারেশন, তাদের যেই বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা, এই যে মৃত্যুর ফলে তারা দুজনের থেকে যে বিচ্ছিন্ন হয়ে গেছেন, এটা হচ্ছে আরেকটা থিম। এরপরের থিম কি? এরপরের থিম হচ্ছে মেমোরি, তাদের যে স্মৃতি, একে অন্যের যে হাজার হাজার হাজার। শোনা যায় না। হ্যালো, শোনা যায় না? না, শোনা যাইতেছিল না। কেউ শুনতে পাচ্ছিল না? না দাদা। তুমি তো একাই বলতেছো না দাদা, অন্যরা? না দাদা, শোনা যাচ্ছিল না। দাদা আমিও শুনিনি। না রে, কি সমস্যা হচ্ছে? এখানেও প্রবলেম চলতেছিল। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি হচ্ছে তোমাদের ক্লাস নেই কিভাবে, যে হচ্ছে ওই তোমাদের ক্লাসের সময়টা আমি আমার ফোনের হটস্পট ল্যাপটপে কানেক্ট করে তারপর ইয়ে করি। আমার ফোনে কল আসছিল, আমার মাথাতেই ছিল না, আমি ওই ফোনটা সাইলেন্ট করে রেখে দিছি, আমি জাস্ট বেজে থেমে যাক, কিন্তু আমার মাথায় ছিল না যে আমি তো ফোনের হটস্পট দিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি। কোথায় থেকে শুনতে পাও নাই? সামারি শেষ করি নাই, সামারি শুনতে পাও নাই? এক্সকিউজ মি দাদা
স্পিকার স্পিকার কলস আর বিলাভেড, এখান থেকে ভাই দাদা বুঝতে পারিনি, পরে আর শোনা যায়নি আর কি। আহা, আচ্ছা, তাহলে দেখো, তাহলে সামারিতে আমরা কি দেখতে পাই, যে স্পিকার তার বিলাভেটকে ডাকছেন তিনি, হ্যাঁ, তাকে তার বিলাভেটকে ডাকছেন যেন সে তার কাছে আসে, হ্যাঁ, এই স্বপ্নের মধ্যে তাকে সে দেখতে পায়। প্রথমের শুরুর দিকে আমরা যেটা দেখতে পাই আর কি, সে তার যে শারীরিক মানে আগের যে তার সুঠাম দেহ, তার গোল গাল অথবা এগুলা ফিচার নিয়ে সে যেন তার কাছে আসে। এরপর সে বলছে, এবং তার যে এই স্বপ্নটা, এটা মিষ্টি এবং তিক্ত দুইটারই একটা ব্লেন্ড। কেন মিষ্টি? কারণ সে তার বিলাভেটকে এক নজর আবার দেখতে পাবে। এর চেয়ে মিষ্টতা কি আর কোনো কিছু আছে? কিন্তু এটার মধ্যে আবার ইয়েও আছে, বিটারনেসও আছে। কিসের বিটারনেস? সে তো তার কাছ থেকে চলে যাবে। এটা একটা কষ্ট। হ্যাঁ? এরপরে সে কি বলছে, যে আমার যে ঘুমটা ভাঙবে, আমি চাই আমাদের ঘুমটা স্বর্গে ভাঙুক। স্বর্গে ভাঙুক, যেখানে আমাদেরকে আর সেপারেট হতে হবে না, আমাদেরকে আর বিচ্ছিন্ন হতে হবে না। ঠিক আছে? এবং লাস্ট ওয়ান আমরা কি দেখতে পাই, সে তার বিলাফেটকে চাচ্ছে। কিভাবে চাচ্ছে? সে চাচ্ছে যে তুমি আমার কাছে আসো, আমি আগেকার যে সময়টা, ওই মৃত্যুর শীতলতার মধ্যে দিয়েও আমি তোমার সাথে আগেকার সময়গুলো আরেকবার রিলিভ করতে চাই। আই ওয়ান্ট টু হাগ ইউ ইন সাচ এ ম্যানার দ্যাট আই উইল বি এবল টু ফিল ইউর পালস। আই ওয়ান্ট টু কিস ইউ ইন সাচ এ ম্যানার দ্যাট আই উইল বি এবল টু ফিল ইউর ব্রেথ। আই ওয়ান্ট টু হ্যাভ অ্যান ইন্টিমেট মোমেন্ট উইথ ইউ, দ্য মোমেন্টস হুইচ আই হ্যাভ লিভড ইয়ার্স অ্যাগো। বছরের পর বছর আগে যেই সময়টা আমি তোমার সাথে কাটিয়েছি, ইন্টিমেসি যে আমার তোমার সাথে হয়েছে, এটা তো আর হয় নাই। দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু হ্যাভ দিস কাইন্ড অফ টাইম উইথ ইউ। ওকে? তো এটা হচ্ছে আমাদের সামারি। এরপর থিম আসি। এই কবিতার থিম কি? আমরা বুঝতেই পারছি এই কবিতার থিম হচ্ছে লাভ, ভালোবাসা। তাদের দুইজনের যে ভালোবাসা একে অন্যের প্রতি, এটা ভালোবাসা। এরপরে আসি লস অ্যান্ড সেপারেশন। তাদের দুজনের যে বিচ্ছিন্নতা হয়ে গেছে, একজনের মারা যাওয়ার ফলে তাদের মধ্যে যে একটা ডিপ একটা যে কষ্ট, এই কষ্টটা। এরপরে তাদের যে একটা স্মৃতি, আমাদের যেই স্পিকার আছে, সে বারবার যে স্মৃতিগুলা যে তিনি রোমন্থন করছেন, এটা হচ্ছে থিম। তারপরে লংইং, সে বলছে যে তুমি যখন স্বপ্নে তোমার সাথে আমার যখন দেখা হবে, তখন আমি কষ্ট পাবো, আমি ভেতর থেকে আমি কান্নায় ভেঙে পড়বো, তারপরেও তোমাকে এক নজর দেখার জন্য আমি সেই কষ্ট আমি সহ্য করতে পারবো। এবং ড্রিম, এই স্বপ্ন হচ্ছে এই কবিতার একটা ওয়ান অফ দ্য মোস্ট সেন্ট্রাল থিম। এই স্বপ্নের মাধ্যমে তিনি তার বিলাভেটের কাছে একবার ফিরে যেতে চান। তার যতই কষ্ট হোক, তারপরেও তিনি তার কাছে ফিরে যেতে চান। সো দিস ইজ দ্য থিম অফ দ্য পোয়েম। এরপর আমরা আসি টোন। টোন কি? টোন হচ্ছে এই কবিতাটা পড়ার সময় আমরা কি ধরনের অনুভূতি আমাদের হবে, আমরা আনন্দিত হচ্ছি, দুঃখ পাচ্ছি, না কেমন আমাদের অনুভূতি হচ্ছে, সেটা হচ্ছে আমাদের টোন। টোন কি? প্রথমত মেলানকোলিক। আচ্ছা বলো দেখি, মেলানকোলি মানে কি? এখানে তো ব্র্যাকেটে দিয়েই রাখছি। মেলানকোলি শব্দের অর্থ হচ্ছে দুঃখ, স্যাডনেস। হ্যাঁ, তো এটার শুরুর দিকে আমরা স্যাডনেস পাই, কারণ তার বিলাভেড মারা গেছে, এটা একটা স্যাড। হ্যাঁ, স্যাডনেস আমরা পাবো। তারপরে আমরা কি দেখতে পাবো এখানে? নস্টালজিক, সে তার আগেকার যে সুখের যে মুহূর্তগুলা, এই সুখের মুহূর্তগুলা তিনি মনে করছেন। ঠিক আছে? সুখের মুহূর্তগুলা তিনি মনে করছেন। এরপরে অ্যানাদার ইম্পর্টেন্ট টোন ইজ লংইং, একে অন্যের প্রতি যে একটা কি বলো, যে একটা ডিজায়ার, তার বিলাভেটকে দেখার জন্য, মারা গেছে তারপরেও তাকে দেখার জন্য যে একটা ডিজায়ার, এটা হচ্ছে টোন। এরপরে দ্য পোয়েম ইজ হাইলি ইমোশনাল অ্যান্ড প্যাশনেট, আবেগে ভরপুর। সে তার প্রেমিককে একবার দেখতে চায়, তার সাথে একটা ইন্টেন্স সময় সে কাটাতে চায়। হ্যাঁ, সে তার ইন্টেন্স সময় সে কাটাতে চায়। এবং ফাইনালি টোনটা কেমন হয়ে যায়? হোপফুল অ্যান্ড স্পিরিচুয়াল। এবং সে এখনও সে আশাবাদী যে এই মৃত্যুর পরে, এই যখন সে ঘুম থেকে উঠবে, তখন তাদের দেখা হবে হচ্ছে স্বর্গে, যেখান থেকে কেউ একে অন্যকে বিচ্ছেদ করতে পারবে না। ঠিক আছে? এরপরে আমরা আসি রাইম স্কিম। গতদিন ক্লাসে তোমাদেরকে রাইম স্কিম আমি বের করা শিখাইছিলাম। রাইম স্কিম মানে কি? যে কবিতার মধ্যে যে ছন্দ, আমরা প্রথমে শুরুর দিকে দেখছি, তার কবিতাগুলোর মধ্যে একটা মিউজিক্যাল কোয়ালিটি থাকবে। তাহলে মিউজিক্যাল কোয়ালিটি যেহেতু থাকবে, তাহলে তার মধ্যে কি থাকবে? ছন্দ থাকবে, অবশ্যই ছন্দ থাকবে। তো দেখো, রাইম স্কিম, এই কবিতার রাইম স্কিম হলো এ বি সি সি, ডি ই ডি এফ এফ এফ, জি এইচ আই আই। কেমনে? দেখো, নাইট, এটাকে আমরা এ ধরলাম। তারপর ড্রিম, নাইটের সাথে ড্রিম কি মেলে?
বলো দেখি, রেসপন্স করো। নাইটের সাথে ডিম কি উচ্চারণ মিলতেছে? আমার সাথে কেউ একজন কথা বলো। নাইটের সাথে ড্রিমের উচ্চারণ মিলে না, তাহলে নাইটকে আমরা প্রথমে কি ধরছি? এ ধরছি। তাহলে ড্রিমের যেহেতু উচ্চারণ মিলছে না, সেটাকে আমরা কি করব? বি ধরব। তারপরে আমরা আছি ব্রাইট। ব্রাইট এটার উচ্চারণ কার সাথে মিলে বলো? নাইটের সাথে মেলে। নাইটের সাথে মিলতেছে। তাহলে নাইট যেহেতু আমি এ ধরছি, তাহলে ব্রাইটকে কি ধরবো? এটাকেও এ ধরবো। তারপরে আমরা আসি স্ট্রিম। এটার উচ্চারণ কার সাথে মেলে? ড্রিমের সাথে। একটার সাথে। হ্যাঁ, ড্রিমের সাথে মিলে। ড্রিমকে আমরা কি ধরছি? বি ধরছি। তাহলে স্ট্রিমকেও আমরা কি ধরবো? বি ধরবো। এরপরে আমরা আসি টিয়ার, টিয়ার্স। আচ্ছা, এর আগের যে মনে করো 1 2 3 4 চারটা যে ওয়ার্ড আছে, এর কারোর সাথে কি টিয়ার মেলে বলো তো? মেলে? না। তাহলে যদি উচ্চারণ যদি না মেলে, তখন আমার কি করতে হবে? একেবারে যদি নতুন কোনো ওয়ার্ড হয়, নতুন একটা ওয়ার্ড বসাতে হবে। নতুন একটা ওয়ার্ড নয়, নতুন একটা লেটার নিয়ে আসতে হবে। তাহলে বি পর্যন্ত আমরা দিছি, বি এর পর নতুন লেটার কি হবে? সি। টিয়ার্স, ইয়ার্স। দেখো ইয়ার্স টিয়ার্স দুইটার উচ্চারণ মিলতেছে, তাহলে এটাও আমরা নিলাম সি, ইয়ার্সকেও আমরা নিলাম হচ্ছে সি। তাহলে এভাবে আমাদেরকে রাইম স্কিমগুলো বের করে ফেলতে হবে। তাহলে প্রথম রাইম স্কিম হচ্ছে হলে এ বি সি সি। ঠিক সেরকমই পরেরটাতেও আমরা এ বি সি সি। এরপরে ডিই ডিই এফ এফ। সরি, মানে এভাবে আর কি প্রত্যেকটার রাইম স্কিম আমাদেরকে বেরতে হবে। প্রথমের রাইম স্কিম হচ্ছে এ বি সি সি, পরেরটার হচ্ছে ডিই এফ এফ, এবং শেষটার হচ্ছে জিএইচ আই আই। ওকে, বলো ওভারঅল এই কবিতা সম্বন্ধে আমাদের কি মোটামুটি একটা কনসেপ্ট আসলো? মোটামুটি কেন, আমার তো মনে হয় এই কবিতার একদম মানে একদম পুরা ওই ডাইসেক্ট করা যাকে বলে আর কি। তোমরা সায়েন্সে যারা পড়েছো এইচএসসিতে, ওই যে ডাইসেক্ট করতে হয় না, ব্যাং ট্যাং এসে হ্যান ত্যান, সেরকম তো এই কবিতার একদম পুরো আমরা ডাইসেক্ট করে ফেলছি, একদম নাড়ি ভুড়ি বের করে ফেলছি এই কবিতার। জাস্ট আমার যে প্রত্যেকটা কথা যদি মাথায় নিতে পারো, তাহলে একদম এই কবিতা শেষ, এর একদম নাড়ি ভুড়ি বের হয়ে গেছে। ওকে, তাহলে বলো এক কথায় আমরা কি এই কবিতা সম্বন্ধে ক্লিয়ার হয়েছি? দু একজন একটু বলো দেখি, আমরা কি এই কবিতা সম্বন্ধে ক্লিয়ার হয়েছি? জি ভাইয়া। আচ্ছা, যে জি ভাইয়া বলছো, সে আমাকে 3 4 লাইনে এই কবিতাটা একটু আমাকে বুঝাও তো দেখি। এই কবিতার তুমি কি বুঝছো? লজ্জার কিচ্ছু নাই, আমরা সবাই এখানে। এই কবিতাটা তুমি কি বুঝলে আমাকে 2 3 লাইনের মধ্যে একটু শর্টলি, তোমার কাছ থেকে এটা শুনে আমি ক্লাস শেষ করব, বলো। অথবা তুমি যদি আনইজি ফিল করো, যে কোনো কেউ, তোমার ফ্রেন্ডের মধ্যে কেউ একজন। আচ্ছা, মেয়েরা রেসপন্স করতেছে, ছেলেদের মধ্যে কেউ একজন বলো দেখি যে এই কবিতাটা তুমি কি বুঝলা প্রথম থেকে শেষ পর্যন্ত। হ্যাঁ, হ্যালো 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 মাননীয় স্পিকার, আমি কিছু শুনতে পাচ্ছি না। আচ্ছা, তাহলে ওই যে আমি হচ্ছে রবীন্দ্রনাথের একটা লাইন বলে আমি আজকে ক্লাসটা শেষ করছি। সেটা হচ্ছে, অন্তরে অতৃপ্তি রবে, সাঙ্গ করি মনে হবে, শেষ হইয়া হইল না শেষ। ঠিক আছে? আচ্ছা, তাহলে আজকের ক্লাসটা সবাই দেখে ফেলো। মোটামুটি আধ ঘন্টা খানিকের মধ্যে এই ক্লাসের রেকর্ডিং তোমাদের গ্রুপে পোস্ট হয়ে যাবে, ওইখান থেকে দেখে নিবা। এবং ফার্স্ট ইয়ার যারা আছো, তোমাদের ফ্রি ক্লাস হবে সপ্তাহে 3 দিন, শনি সোম এবং বুধ, এই সেম টাইমে 8টার সময় তোমাদের ক্লাস হবে। ওকে, সো ধন্যবাদ, থ্যাংক ইউ ফর অ্যাটেন্ডিং দ্য ক্লাস। তোমাদের সাথে সামনের দিন আবার দেখা হবে। ধন্যবাদ।